চেষ্টা করা হয়েছে। যখনই এদেশের মানুষ সেই নকল এবং ভেজাল আওয়ামী দুঃশাসনের চেতনাকে, বাকশালী চেতনাকে প্রতিহত করবার চেষ্টা করেছে, তখনই এদেশের মানুষের বিরুদ্ধে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার নানা ধরনের জঙ্গিবাদী, রাজাকার ইত্যাদি ট্যাগ দিয়ে তাদের এই আন্দোলনকে, তাদের দেশপ্রেমী এই সংগ্রামকে দমন করবার চেষ্টা করেছে। এরপর 15 বছর পর্যন্ত তারা বাংলাদেশটাকে, বাংলাদেশের মানুষকে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করেছে, ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, অর্থনীতির অধিকার থেকে বঞ্চিত করেছে, নিরাপত্তার অধিকার থেকে বঞ্চিত করে গুম, খুন আর হত্যাকাণ্ডের দেশে পরিণত করেছিল বাংলাদেশকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে গোটা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করে, মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করে, বাংলাদেশের উন্নয়নের ধারাকে চিরতরে বন্ধ করে দিয়ে এদেশটাকে একটি অন্য দেশের, ভিন দেশের করদ রাজ্যে পরিণত করবার চেষ্টা করেছিল। মূলত আমরা পর্যবেক্ষণ করলে বুঝতে পারি, এই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা তার 50 বছরের যে রাজনীতি, সেই রাজনীতিকে যদি পর্যবেক্ষণ করা হয়, পর্যালোচনা করা হয়, শেখ হাসিনার রাজনীতির দুটি মৌলিক বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর, শেখ হাসিনা রাজনীতি করেছে বাংলাদেশে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছে বিভাজনের রাজনীতি। 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব যখন 72 থেকে 75 সাল পর্যন্ত 30,000 বাংলার যুবক জনতাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে হত্যা করেছিল এবং বাকশাল কায়েম করে সকল মত এবং পথকে রুদ্ধ করে দেওয়ার একদলীয় স্বৈরতন্ত্র কায়েম করেছিল, তার বিনিময়ে, তার প্রতিরোধেই 75-এর অভ্যুত্থান হয়েছিল এবং শেখ মুজিবুর রহমানকে সপরিবারে প্রাণ দিতে হয়েছিল। কিন্তু শেখ হাসিনা, সে শুধুমাত্র কেন তার বাবার খুন হলো, হত্যা হলো, এজন্য সে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছিল। 75-এর 15ই আগস্টের পর আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেছিল যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে, সে সেই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এই ঘোষণা দিয়ে রাজনীতিতে পুনর্বাসিত শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। সে বিশ্বাস করত দেশের মানুষ তার বাবা খুন হওয়ার পর মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছে, তাই বাংলাদেশের মানুষের প্রতি ছিল তার প্রতিহিংসা এবং ক্ষোভ। শুধু বাংলাদেশের মানুষই নয়, বরং শেখ হাসিনার রাজনীতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় সে শুধু দেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ নেয়নি, সে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকেও। কারণ আওয়ামী লীগের প্রতিও শেখ হাসিনার চরম ক্ষোভ ছিল। সে এক বক্তব্যে বলেছিল, 15ই আগস্ট তার বাবার লাশ ধানমন্ডির 32 নম্বরে পড়েছিল দিনের পর দিন। এত বড় দল, লক্ষ লক্ষ নেতা কর্মী, কেউ এগিয়ে আসে নাই, বরং শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর আওয়ামী লীগ বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। এই জন্য শেখ হাসিনা আওয়ামী লীগের কাছ থেকেই মূলত প্রতিশোধ গ্রহণ করেছে। বলবেন কিভাবে প্রতিশোধ গ্রহণ করেছে? সে এমন কাজ করেছে যাতে এই দেশে আর কোনোদিন আওয়ামী লীগের নাম নিয়ে কেউ রাজনীতি করতে না পারে। আপনি লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের রাজনীতি যদি আপনারা পর্যবেক্ষণ করেন, অনেক দল, অনেক শাসন জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। 1990 সালে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়েছিল হোসেন মোহাম্মদ এরশাদ, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায় নাই, কারাগারে বন্দিত্ব বরণ করেছে। 5 বছর পর্যন্ত অন্ধকার কারা প্রকোষ্ঠে দিন গুজরান করেছে, কিন্তু দলের নেতা কর্মীদেরকে ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যায় না। বেগম খালেদা জিয়া একবার 96 সালে তার পতন ঘটেছে, আরেকবার 2006 সালে তার পতন ঘটেছে। অশীতিপর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বছরের পর বছর কারাগারের বন্দিত্বকে বরণ করেছে, দেশ এবং জনগণকে ছেড়ে পালিয়ে যায় না।
হাসিনা কাজটা করলো কি? বলেন, শেখ হাসিনা কাজটা করলো কি? সে এই ঘটনার দুদিন আগেও, 5ই আগস্টের দুদিন আগেও দম্ভ ভরে বলেছিল শেখ হাসিনা পালায় না। এখন আমি পটুয়াখালীর জনগণকে জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা পালায় না পালায় না? শেখ হাসিনা পালিয়ে গেল, একবার তার দলের নেতাকর্মীদের কথা চিন্তা করে নাই, একবারও ভাবে নাই। নিজের ছেলে মেয়েকে আগেই দেশের বাইরে নিরাপদে রেখেছে। ছিল একটা বোন, ওই বোনটাকে বগল দাবা করে 14টা লাগেজ ভর্তি করে যা কিছু আগে চুরি করে পাচার করার তো করেছেই, অবশিষ্ট যা ছিল সব লাগেজের মধ্যে ভরে হেলিকপ্টারে করে উড়াল দিয়ে যাদের পারপাস সার্ভ করার জন্য, যেই দেশের কৃতদাসী হিসেবে 15 বছর পর্যন্ত বাংলাদেশটাকে শোষণ করেছে, তাদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছে। আমি জানি না এরপরেও আওয়ামী লীগের লোকজন কিভাবে এই ধরনের একজন ভীরু নেত্রীর নাম উচ্চারণ করে। লজ্জা থাকা দরকার। শুধু বাংলাদেশ নয়, এই সাবকন্টিনেন্টাল ভারতীয় উপমহাদেশে 100 বছরের মধ্যে শেখ হাসিনার মতো এমন ভীরু নেতৃত্ব কোন নেতার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সে শুধু এটাই আওয়ামী লীগের কাছ থেকেই শুধু প্রতিশোধ নেয় নাই, দেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ নিয়েছে। আর আওয়ামী লীগের 12টা বাজিয়ে গেছে, এমন কাণ্ড ঘটিয়েছে এই দেশে আর কোনদিন কেউ আওয়ামী লীগের নাম নিয়ে মাথা উঁচু করে রাজনীতি করতে পারে না। লজ্জা হওয়া দরকার। তোমার নেত্রী যদি জনগণকে ভালোবাসতো, দলকে ভালোবাসতো, দলের নেতা কর্মীদেরকে যদি ভালোবাসতো, হোসেন মোহাম্মদের সাথ বেগম খালেদা জিয়ার মতো অন্তত কারাবরণ করত, দেশ ছেড়ে পালিয়ে যেত না। বাংলাদেশকে বিভক্ত করতে। বাংলাদেশে তার রাজনীতির আরেকটা মৌলিক দর্শন ছিল বিভাজনের রাজনীতি। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে যারাই তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদেরকেই সে রাজাকারের ট্যাগ দিয়েছে। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানকে পর্যন্ত সে রাজাকারের ট্যাগ দিতে ভুল করে না। অর্থাৎ তার নীতি ছিল শেখ হাসিনার পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা, শেখ হাসিনার প্রতিবাদ করলেই রাজাকার। এই রাজাকারি খেলতে 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 যখন এদেশের 4 কোটি ছাত্র জনতা তাদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে রাজপথে নামলো, তারা বলল মেধার মূল্যায়ন চাই। শেখ হাসিনা 4 কোটি ছাত্র জনতার বুকের উপর লাঞ্ছনার আঘাত করে গোটা ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। যেদিন স্বৈরাচারী শেখ হাসিনা 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে উপহাস করেছিল, গালি দিয়েছিল, সেদিনই তার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। সেদিন আমার বাংলার তামাম ছাত্র জনতা বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে রাতের গভীরে স্লোগান উচ্চারণ করেছিল, তুমি কে আমি কে। শেখ হাসিনার রাজাকারি খেলা শেষ। এদেশের মানুষ তখন তারা বলল, ছাত্ররা বলল, অধিকার চাইতে গেলে যদি রাজাকার হওয়া লাগে, দেশের উন্নয়নের কথা বললে যদি রাজাকার হওয়া লাগে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হওয়া লাগে, যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করলে যদি রাজাকার হওয়া লাগে, দেশকে ভালোবাসলে যদি রাজাকার হওয়া লাগে, তাহলে গোটা বাংলাদেশ রাজাকার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই তার বিভাজনের ষড়যন্ত্রের রাজনীতি বাংলার দামাল সন্তানরা ব্যর্থ করে দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 47 সাল 71-এর বিজয়ের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে আজ আমি বলতে চাই, অতীতের বিজয়গুলোকে বারবার ষড়যন্ত্রকারীরা ছিনতাই করেছে, বিজয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাহত হয়েছে। সুতরাং 24 আগস্টের বিপ্লবের সেনানায়কদেরকে বলি, এবারের বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না। বৈষম্য
উপস্থিত ছাত্র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। তোমরা সোচ্চার ছিলে, সোচ্চার আছো। আমি আহ্বান জানাবো আগামী দিনেও দেশ এবং জাতীয় স্বার্থে তোমরা সোচ্চার থাকবে। এদেশের ইসলামী সংগঠনগুলো তোমাদের সাথে থাকবে, এদেশের আলেম সমাজ তোমাদেরকে সহযোগিতা করবে, এদেশের ছাত্র জনতা তোমাদের সাথে আছে। শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতিকে ব্যর্থ করে দিয়ে জুলাই এবং আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার নেতৃত্বে অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছিল। আপনারা দেখেছেন প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি রাজপথে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার সব ছাত্ররা হাতে হাত দিয়ে ফ্যাসিবাদের মোকাবেলায় রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল। আর এই বিপ্লবের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য ছিল, রাজপথে আমরা দেখেছি আমাদের এই সিংহ শার্দুল সন্তানেরা বিপ্লব করছে, সংগ্রাম করছে, স্লোগানে স্লোগানে রাজপথ তারা উত্তপ্ত করে তুলছে। যখনই নামাজের সময় হয়ে যায়, সঙ্গে সঙ্গে ছাত্ররা আল্লাহু আকবার আজানের ধ্বনি দিয়ে পিচ ঢালা রাজপথকে যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে। এরপরে তারা আল্লাহর দরবারে দুহাত তুলে ফরিয়াদ জানিয়ে সাহায্য কামনা করেছে। আমার আল্লাহ সাহায্য করেছেন, 5ই আগস্টের বিপ্লব সাধিত হয়েছে। কাজেই 5ই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী আরেকটি দেশে তোমরা ঘাপটি মেরে বসে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনবার চেষ্টা করছো। ইনশাআল্লাহ বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে তোমাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেবে। আমি আমাদের পার্শ্ববর্তী, আমাদের প্রতিবেশী দেশ ভারতের বাংলাদেশ নীতির চরম সমালোচনা করছি, নিন্দা জানাচ্ছি। আপনারা 15টা বছর সম্পর্ক করেছেন আওয়ামী লীগের সাথে, সম্পর্ক করেছেন শেখ হাসিনার সাথে, আর শেখ হাসিনাকে সমর্থন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর আপনারা সীমাহীন অন্যায়, অবিচার, জুলুম করেছেন। প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছেন। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য দাবি আদায় করতে না পারে, ভারত রাষ্ট্র তার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এখন ভারতকে তার মাসুল গুনতে হবে। ইতিপূর্বে শ্রীলঙ্কা থেকে বিতাড়িত হয়েছেন, নেপাল থেকে বিতাড়িত হয়েছেন, এমনকি মালদ্বীপ থেকে আপনারা বঞ্চিত, বিতাড়িত, লাঞ্ছিত, লাঠি খেয়েছেন। সর্বশেষ ছিল হারানো ধন, হারানো মানিক বাংলাদেশ। বাংলাদেশে আপনার কৃতদাসী শেখ হাসিনাকে দিয়ে মনে করেছিলেন অনন্তকালের জন্য বাংলাদেশকে লুটে পুটে খাবেন। এই কৃতদাসীকে বাংলার মানুষ তার মনিবের ঘরে পাঠিয়ে দিয়েছে। আগামী দিনে আপনারা বাংলাদেশ নীতি পরিবর্তন করুন, আমার দেশের সঙ্গে সম্মানজনক আচরণ করবেন, আমাদের সঙ্গে সৌজন্যতা রক্ষা করে আপনাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করবেন। আর যদি আমাদের বাংলাদেশের উপর আবার আধিপত্য চালাবার চেষ্টা করেন, 18 কোটি জনতা একসঙ্গে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলবার জন্য ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। সকল ধর্মমত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সব ধর্মের ধর্মীয় গুরুদেরকে নিয়ে ঐক্য গড়ে তুলেছেন। সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে ঐক্যবদ্ধ করেছেন। বাংলাদেশের প্রশ্নে আমরা দেখিয়ে দিয়েছি আমাদের মধ্যকার রাজনৈতিক বিরোধ থাকতে পারে, দেশপ্রেমের প্রশ্নে আমরা অভিন্ন এবং ঐক্যবদ্ধ। তবে সেই সঙ্গে আমরা আরেকটা কথা বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে শুধুমাত্র একটি আন্দোলনের মাধ্যমে রুখে দেওয়া সম্ভব নয়, বরং ভারতীয় আধিপত্যের প্রতিটি ছিদ্রপথকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেই সকল প্রতিরোধ ব্যূহগুলো রয়েছে সেগুলোকে শক্তিশালী করতে হবে, পুনর্নির্মাণ করতে হবে। সংবিধানে
বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর্ভুক্ত রয়েছে। খবরদার, এই বিসমিল্লাহর দিকে কেউ যেন রক্তচক্ষু দিয়ে তাকাবার চেষ্টা না করে। সংবিধানে, বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে কথা ছিল, সেটাকে আবার অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম রয়েছে। অনেকে বলে রাষ্ট্র কি ধর্ম পালন করে, রাষ্ট্রের আবার ধর্মের দরকারটা কি? আমরা তাদেরকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, রাষ্ট্র কি কথা বলে? তাহলে রাষ্ট্রের ভাষার দরকারটা ছিল কি? 52 সালে আমার ভাইয়েরা বুকের রক্ত দিয়ে রাষ্ট্র ভাষা বাংলাকে রক্ষা করেছিল। রাষ্ট্র কথাও বলে না, রাষ্ট্র নামাজও পড়ে না। রাষ্ট্র কথা না বললে যদি ভাষার দরকার হয়, নামাজ না পড়লেও রাষ্ট্রের ধর্মের প্রয়োজন রয়েছে। কাজে যেই যুক্তিতে বাংলা ভাষা রাষ্ট্র ভাষা হয়েছে, একই যুক্তিতে ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হয়েছে। যদি রাষ্ট্র ধর্ম ইসলামের ব্যাপারে কোন ধরনের বিকল্প চিন্তা করা হয়, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন উঠবে, বিদ্রোহের আগুন জ্বলবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজে আমি সংবিধানের এই 3টি বিষয় গুরুত্বের সঙ্গে এগুলো বিবেচনায় রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। 4র্থ বিষয় হলো, বাংলাদেশের মানুষ কখনোই রাষ্ট্র রাজনীতি কোনো জায়গায় ধর্মনিরপেক্ষ মতবাদকে মনে প্রাণে মেনে নেয়নি। ভারতীয় আধিপত্যবাদের সূত্র ধরে 72 সালে ভারতের প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশনে ভারতের সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের সংবিধানের মূল নীতি বানিয়ে স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণতলে বলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেই ধর্মনিরপেক্ষ মতবাদ সংবিধান থেকে উৎখাত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করেছিলেন। এখন দেখি বিএনপির কিছু লোক আবার এটার জন্য মায়া কান্না কাঁদে। তোমরা কোন বিএনপি করো? জিয়াউর রহমান সাহেবের বিএনপি না অন্য কোন বিএনপি করো? আগে নিজেদের পরিচয়কে নির্ধারণ করো। কাজেই সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এখানে আবার পুনরন্তর্ভুক্ত করতে হবে। যেই ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে আমদানি করা হয়েছিল, ভারতীয় কৃতিদাসীকে যেভাবে ভারতে পাচার করা হয়েছে, তার মূলনীতি ধর্মনিরপেক্ষ মতবাদ নয়াদিল্লিতে আবার পাঠিয়ে দিতে হবে। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। এই স্পষ্ট দাবি হলো, 2টি বিষয়কে আবার সংবিধানের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। একটি হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। ধর্মনিরপেক্ষ মতবাদ এটাকে সংবিধান থেকে বাতিল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, রাষ্ট্র ধর্ম ইসলাম, এখানে হাত দেওয়ার কোনো অপচেষ্টা করা হলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। সেই সঙ্গে আমাদের স্পষ্ট প্রস্তাবনা, সংবিধান সংস্কারের যে চলমান প্রক্রিয়া, আপনারা অন্যান্য যা কিছু করছেন প্রতিটি কল্যাণের সঙ্গে আমাদের সমর্থন রয়েছে। সেই সঙ্গে আমরা স্পষ্ট দাবি তুলতে চাই, 90% মুসলমানদের এই বাংলাদেশে সংবিধানে কোনো একটি ধারা সংযুক্ত করুন, যেই ধারার মাধ্যমে আমার দেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোনো আইন, নীতিমালা, বিধিমালা কার্যকর হওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে। যে কোনো কোরআন সুন্নাহ বিরোধী আইন হোক, যে কোনো নীতিমালা বিধিমালা হোক, সেটা বাংলাদেশে অকার্যকর হবে এমন একটি ধারা সংবিধানে সংযুক্ত করার জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে আমরা আগস্ট বিপ্লবের পর আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশের মানুষ সব রং দেখা শেষ,
সোনার বাংলাদেশ দেখেছে, তারপরে নতুন বাংলাদেশ দেখেছে, সবুজ বাংলাদেশ দেখেছে, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। এবার বাংলার মানুষ দেখতে চায় ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। সাথী ও বন্ধুগণ, সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই। এই যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, 2009 সালের পিলখানার হত্যাকাণ্ড, 2013 সালের শাপলার গণহত্যা, 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের 2000-এর বেশি ছাত্র জনতার গণহত্যা, প্রতিটি গণহত্যার বিচার করতে হবে। এই হত্যাকাণ্ডের যারা খলনায়ক নায়িকা, শেখ হাসিনাকে ধরে এনে তার খুনি মন্ত্রিসভার প্রতিটি সদস্য, প্রশাসনের সকল খুনিদেরকে আইনের হাতে সোপর্দ করে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ থেকে পাচারকৃত হাজার হাজার বলা যায় না, এখন আর লক্ষ লক্ষ কোটি টাকা, এগুলো আবার সারা পৃথিবী থেকে গুছিয়ে কিভাবে ফিরিয়ে আনবেন, ডক্টর ইউনূস সাহেব সেই উদ্যোগ গ্রহণ করুন। সকল পাচারকৃত টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়ন, জনগণের কল্যাণে এগুলোকে নিয়োগ করার, বিনিয়োগ করার, ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করুন। আমাদের সমর্থন আপনার সঙ্গে থাকবে। প্রয়োজনীয় সংস্কার কাজে মনোযোগ দেন, প্রয়োজনীয় সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, এই বিষয়গুলো সুসম্পন্ন করুন। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদেরকে চিহ্নিত করুন। এই ফ্যাসিবাদের দোসর যারা রয়েছে, তারা প্রশাসনে ঘাপটি মেরে বসে থেকে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই আজ এখনো বাংলাদেশের সচিবালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড সংগঠিত হয়। বাংলাদেশকে ব্যর্থ করবার জন্য এখনো ইসকন তৎপরতা চালায়। এখনো আমার বাংলাদেশের চট্টগ্রামে সরকারি আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে আদালত চত্বরে জবাই করে হত্যা হতে হয়। আমরা বুঝি এর মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করবার পায়তারা চালানো হচ্ছে। ইনশাআল্লাহ এদেশের আলেম সমাজ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা অতীতেও যেরকম আমরা নির্ঘুম বাংলাদেশের জন্য পাহারাদারি করেছি, আগামী দিনেও বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অখণ্ডতাকে অক্ষুণ্ণ রাখার জন্য যা করতে হয় আমরা তাই করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমার উদাত্ত আহ্বান, মনে রাখবেন এই যে ফ্যাসিবাদের মোকাবেলায় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছে, এই ঐক্যর বিরুদ্ধে যদি কেউ ভূমিকা পালন করে, বাংলার মানুষের আদালতে দাঁড়িয়ে তাকে জবাবদিহিতা করতে হবে। বিশেষ করে আমি প্রধান দুই দল বিএনপি এবং জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে বলি, আপনারা যত দ্রুত যেভাবে নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা নয়, আপনারা সংঘাতে আপনারা নিজেরা যেভাবে নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন, এর সুবাদে যদি ফ্যাসিবাদ বাংলাদেশে আবার পুনর্বাসিত হয়, বিএনপি এবং জামায়াতে ইসলামীকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। বাংলাদেশকে রক্ষা করার জন্য, বিদেশি আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য, ফ্যাসিবাদী অপশক্তিকে মোকাবেলা করবার জন্য রাজপথে গড়ে ওঠা এই ঐক্য আরো দীর্ঘদিন সংহত সমুন্নত রাখতে হবে। এজন্য ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহাসিক ভূমিকা পালন করবে। আপনারা প্রতিটি জায়গায় জায়গায়, প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি এলাকায় এলাকায় ফ্যাসিবাদ বিরোধী রাজপথের ঐক্যের প্রতিনিধিত্ব করবার জন্য নিজেদেরকে প্রস্তুত করুন।
অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, একটি নিরপেক্ষ নির্বাচন, একটি সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণের একটি নির্বাচনের জন্য আপনারা মাঠ প্রস্তুত করতে থাকুন এবং প্রশাসনকে সুন্দরভাবে ঢেলে সাজান। প্রয়োজনে নতুন লোক রিক্রুট করুন, নতুন জনশক্তিকে আপনারা নিয়োগ দিন। ফ্যাসিবাদের দোসরদের মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ দেশপ্রেমিক প্রশাসন দেখতে চাই আমরা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সব কথার শেষ কথা হলো এই, যত তন্ত্রমন্ত্র যাই হোক না কেন, যদি চূড়ান্তভাবে বৈষম্যহীন সমাজ গড়তে চাও, পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিক সমাজ যদি গড়তে চাও, কোনো তন্ত্র দিয়ে, কোনো মন্ত্র দিয়ে হবে না। একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত, খেলাফতের রাজনীতি ছাড়া চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব নয়। তাই আসুন, পটুয়াখালীর এই বিশাল জনসমুদ্রকে লক্ষ্য করে আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমাদের হাতে হাত রাখুন। টেকনাফ থেকে তেঁতুলিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস একটি খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামের নিবেদিত প্রাণ কর্মী বাহিনী গড়ে তুলছে। আপনারা এই কর্মী বাহিনীতে যোগদান করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, আপনারা প্রত্যেকে যার যার স্থান অনুযায়ী সংগঠনগুলোতে অন্তর্ভুক্ত হয়ে আমাদের হাতে হাত রাখুন। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ। বাংলাদেশকে সকল আধিপত্যবাদী শক্তির হাত থেকে মুক্ত রাখার জন্য আমরা রাজপথে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো আপনারা? বৃহত্তর ইসলামে ঐক্য করবার জন্য বাংলাদেশে সকল ইসলামী সংগঠনগুলোর সাথে আমরা আমাদের আন্তঃযোগাযোগকে আরো শক্তিশালী করব। আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। এজন্য বাংলাদেশে যদি ইসলাম বিপন্ন হয়, স্বাধীনতা বিপন্ন হবে। যারা বাংলাদেশে ইসলামের শত্রু, তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু। তাই ইসলামী সংগঠনগুলোকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এজন্য ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমরা খুঁটিনাটি মতবিরোধ এবং শাখাগত মতবিরোধকে পিছনে ফেলে বৃহত্তর দেশ জাতি ইসলামের স্বার্থ রক্ষায় হাতে হাত রেখে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব। সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন। আপনারা এই পটুয়াখালীর শহীদ মিনার সংলগ্ন এই ঝাউতলা ময়দানে আজ যেভাবে জনসমুদ্র তৈরি করে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্ভাবনাকে দেশবাসীর সামনে তুলে ধরেছেন, আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।